আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। স্মৃতির মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বিনম্র শ্রদ্ধা। স্মরণ করা হলো মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ। কারোর সাথে অনৈক্য নয়, রয়েছে স্বার্থের সংঘাত, মন্তব্য মির্জা আব্বাসের। ফখরুল বললেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। ক্ষমতায় বসার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হলে মানা হবে না, বললেন নাহিদ ইসলাম। যারা ৭১-২৪ আলাদা করতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে সড়ক ও রেলপথে। যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। মহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠানামায় যানজট বৃদ্ধির শঙ্কা। মোটামুটি চাপ আছে রাস্তায়, তবে এখনো ঈদের যে চাপটা আছে এখনো পড়ে। হালকা পাতলা তো জ্যাম থাকবে, ঈদের সিজন তো। প্যাসেঞ্জার মোটামুটি আল্লাহর রহমতে এখন কম, আল্লাহর রহমতে ২ একদিন পর আর কি বাড়বো। র‍্যাব পরিচয়ে ধানমন্ডির একটি ভবনে ডাকাত দলের হানা। পালানোর সময় ৪ জনকে আটক করেছে পুলিশ ও এলাকাবাসী। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। Akij Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akij Bashir Glass. স্বাধীনতা দিবসে বীর সন্তানদের স্মরণ করছে গোটা জাতি। সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপদেষ্টারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে। আশা করেন ব্যক্তি ও দলের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে রাজনীতিবিদরা ঐক্যমত্যে পৌঁছাবে। বিশিষ্ট ব্যক্তিদের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। মহান স্বাধীনতা দিবসে ভোরের আলো ফুটতেই সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্র ও সরকার প্রধান। বীর সংগ্রামীদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপরে জাতির সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপরে রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। জাতির সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। এরপর এক এক করে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন দেশের কূটনৈতিকরাও। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। তাদের কণ্ঠেও ঐক্যমত রাখার তাগিদ। তারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে। ২৪-এ যে ছাত্র জনতা একটা বিষয় হয়েছে, এইটাও কিন্তু আমাদের একটা আরেকটা বিষয়। অতএব এই দুটো দিনই কিন্তু আমাদের যে বাংলাদেশের জাতীয় সর্বশ্রেষ্ঠ জাতি, এটাকে আমরা সবচেয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করব। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে, সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো,
এইটার একটা সুষ্ঠু বিচার। বিগত 16 বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি 24 সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং 24-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 71 অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে 24। এরপরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের ফটক। 26 মার্চের স্বাধীনতার ঘোষণায় এই ভূখণ্ডের মানুষের সেরা প্রাপ্তি, যার মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়ে দেয় আমরা আর পরাধীন নই। পৃথিবীর মানচিত্রে আসে পরিবর্তন, আকাশে ওড়ে লাল সবুজের পতাকা, যুক্ত হয় নতুন এক রাষ্ট্র বাংলাদেশ। লামিয়া তিথি, যমুনা নিউজ, সাভার জাতীয় স্মৃতিসৌধ। কারোর সাথে অনৈক্য নেই, তবে স্বার্থের সংঘাত রয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে 71-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি। পরে মির্জা আব্বাস বলেন, আজকের স্বাধীনতা দিবসই প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। সব দলের নিজস্ব পরিকল্পনা বা নীতি রয়েছে, দলীয় আদর্শের ভিত্তিতেই কথা বলছেন নেতাকর্মীরা, এমনটাও জানান মির্জা আব্বাস। বৃহত্তর ঐক্যের প্রয়োজন হলে সবাই আবার এক হয়ে যাবে মনে করেন এই বিএনপি নেতা। তার প্রত্যাশা ডিসেম্বরে নির্বাচন হবে। দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ 71-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়। আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে, এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায় এবং সম্মান করে। 71 আর 24 আলাদা নয়, 24-এর গণঅভ্যুত্থানে 71-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, যারা 71 আর 24-কে পরস্পর বিরোধী বা মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। নাহিদ আরও বলেন, ক্ষমতায় বসতে নির্বাচন চাপিয়ে দেওয়া হলে তা মানা হবে না। ফ্যাসিস্টদের পুনর্বাসনে ষড়যন্ত্র চলছে তোলেন সেই অভিযোগও। এছাড়া সংবিধান আঁকড়ে ধরে রেখে পুরনো বন্দোবস্তেই দেশকে নিয়ে যাওয়ার পায়তারা চলছে বলেন নাহিদ ইসলাম। 71 এবং 24 আলাদা কিছু নয়, বরং 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 71-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ, এবং আমরা মনে করি তারা 24-এর গণঅভ্যুত্থানকে, এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। এই যে নতুন তরুণরা নেমে এসেছে, নতুন সময়ের যে বার্তা, সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে কথা বলেছেন তা অস্পষ্ট, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। বলেন, একমাত্র নির্বাচিত সরকারই পারে দেশের চলমান সংকটের সমাধান করতে। প্রায় 1.5 দশক পর সেই পুরনো নামে ফিরল জিয়া উদ্যান, যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে যায় দলটির নেতৃবৃন্দ। স্বাধীনতা দিবসে স্লোগানে দলের নেতাকর্মীরা স্মরণ করেন মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযোদ্ধাদের অবদান। তবে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টার জিয়ার অবদানের কথা স্মরণ না করায় হতাশার কথা জানান বিএনপি মহাসচিব। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট দাবি করে মহাসচিব বলেন, এতে সংকট আরও বাড়বে। এটা ভেগ, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না।
নিজেদের স্বার্থে নয়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই বিএনপি নিয়ে কথা বলছে বলেন মির্জা ফখরুল। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না, বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থেই বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ২৪-এ এদেশের তরুণরা গণতন্ত্র এনে দিয়েছে বলেন মির্জা ফখরুল। এই গণতন্ত্র ধরে রাখার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বঞ্চনার বিরুদ্ধে লড়াই ছিল মুক্তিযুদ্ধের মূল শক্তি। স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাসের সাথে তরুণ প্রজন্মের মেলবন্ধন শক্ত হলেই সফল হবে মুক্তির সংগ্রাম, দূর হবে অনিয়ম, দুর্নীতি, এমন প্রত্যাশা সাধারণ মানুষ এবং বিশিষ্টজনের। তানভীর মোর্শেদ ও লুৎফর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাসেল আহমেদ। বারন্ত উচ্ছলতা কোনো বঞ্চনার আঘাতে জর্জরিত হবে না, দাবি ছিল স্বাধীনতার। উই পোকার মতো মধ্যস্বত্বভোগের ছোবল পড়বে না ফসলের মাঠে। নিদারুণ কষ্টের ন্যায্য বিনিময় শেষে তৃপ্তির ঢেকুর তুলে বাড়ি ফিরবেন সাধারণ কৃষক। প্রত্যাশা ছিল স্বাধীনতার। মনে করেন যে আমরা কপি বুনছিলাম এই বছর, ওই যে কপি ফ্লোরিশন জায়গা ৩৫০০ টাকা চারা দিয়ে আনছিলাম, পরে এই কপি বেশি ২০০ টাকা মন, ১৫০ টাকা মন। আমরা যদি কিনা বাজার ভালো পাই, আমাকে কাছে থেকে যদি তারা খুব ভালো দাম দিয়ে কিনে নেয় তাহলে আমাকে সুবিধা হয়ে যায়। কাঠফাটা রোদে শ্রমিকের ঘাম শরীরে শুকায়, মজুরি ছাপিয়ে লাগছে মূল্যস্ফীতির ঘা। অনিশ্চিত ভবিষ্যতেও কেবল শ্রমযুদ্ধ চালিয়ে যাবে অবিরত, এমন দুঃস্বপ্ন ছিল কি স্বাধীনতার? আমরা গরিব মানুষ, আমরা ঘর ভাড়া দেই, কারেন্ট বিল দেই, বুঝেন না, খাওয়া আমাকে হয় না এই টাকায়, তাও আমরা চলি। এই কাজ করে জমান যায়, বুঝেন, ২০০ টাকার কাজ করে তো জমান যায় না। ৭১ সনের এই দিনেই আমাদের মহান স্বাধীনতা ঘোষণা হয়েছিল। কিংবা জাতি গঠনের যে শিক্ষক অ আ ক খ থেকে বীজগণিতের সমীকরণ মেলান, শেখান নিউটনের সূত্র। জীবনের মৌলিক চাহিদা পূরণ করতে কি তার হিমশিম খাওয়ার কথা? মুখে বলি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক হলো জাতি গঠনের কারিগর, কিন্তু এই দেশের শিক্ষকরা এত অবহেলিত। স্বাধীনতার ৫৩ বছর অতিক্রান্ত হলেও আমাদের প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা সেটা এখনো পূরণ হয়নি। স্বাধীনতাকামী বাঙালির স্বপ্ন ছিল বঞ্চনা নয়, চাকরিতে নিয়োগ হবে মেধার ভিত্তিতে। অথচ স্বাধীনতার ৫৩ বছর পরেও চাকরিতে নিয়োগের স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবিতে রাজপথে প্রাণ দিতে হলো হাজারো মানুষকে। চোখ হাত পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন আরও কয়েক হাজার। মুক্তি যে বিষয়টা সেটা এখনো হয়নি। আমরা আওয়ামী লীগকে ভাগিয়েছি ঠিকই, আমরা চাই সবসময় দেশটা ভালো থাকুক, সুন্দর থাকুক, সবাই ভালোভাবে চলাফেরা করুক, সবাই মত প্রকাশের স্বাধীনতা পাক, বুক ফুলে চলতে পারুক। প্রতিদিনকার স্বপ্ন পূরণের তাড়না, বঞ্চনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছিল মুক্তিযুদ্ধের মূল শক্তি। অথচ লড়াইটা এখনও থামেনি। ৫৩ বছরের বৈধ অবৈধ সরকার, দুর্নীতিবাজ কর্মকর্তার কালো হাত সরানো যায়নি। রাষ্ট্র বাঁচাতে তবে কি করণীয় সাধারণ ভোটার তথা সমাজের? মুক্তিযুদ্ধের প্রজন্ম তো অপসৃয়মান, তারা তো ক্রমে তাদের সংখ্যাটা কমে যাচ্ছে, সংখ্যা বাড়ছে হচ্ছে নতুন প্রজন্মের। তরুণরাই আজকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। তাদের সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের চেতনার একটা সম্পৃক্তি প্রয়োজন। সেই সম্পৃক্তি জানা বোঝা, আর জানা বোঝার মধ্য দিয়ে সেই দরদটা তৈরি হওয়া, আর সেই দরদ থেকে দায়িত্ববোধটা তৈরি হওয়া। দৈনন্দিন জীবনেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা, তবেই অর্জিত হবে স্বাধীনতা, এমন মত সবার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ৪ দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে তার এই সফর। দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন তিনি। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, এই সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে, নতুন মাত্রা পাবে দুদেশের সম্পর্ক।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টা চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত দ্য বোরো ফোরাম ফর এশিয়ান বার্ষিক সম্মেলনের পেনিং প্ল্যানারিতে ২৭ মার্চ অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার এই সফরে কোনো চুক্তি সই হবে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। ঈদের ছুটি শুরুর আগেই ছুটির আমেজ শুরু হয়ে গেছে। স্বজনদের সাথে ঈদ করতে সড়ক পথে আগে ভাগেই বাড়ির পথ ধরেছেন অনেকে। ঘরমুখদের যাত্রা নির্বিঘ্ন করতে মঙ্গলবার সারাদিনে ৬৯টি ট্রেন চালাবে রেলওয়ে। ভোগান্তি লাঘবে রেলের দুর্নীতি ও অপচয় বন্ধে কাজ চলছে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। এদিকে লম্বা ছুটির কারণে গাবতলী, মহাখালী, গুলিস্তান ও সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখ যাত্রীদের চাপ তুলনামূলক কম। ছুটির দিনে ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে আসতে থাকেন যাত্রীরা। যাত্রীদের নিয়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে একের পর এক ট্রেন। রেল কর্তৃপক্ষ জানায়, বুধবার সারাদিনে কমলাপুর থেকে ৬৯টি ট্রেন চলাচল করবে। ঈদ যাত্রায় যাত্রী চাপ সামাল দিতে যুক্ত হয়েছে ৫ জোড়া বিশেষ ট্রেন। শেষ মুহূর্তের সরকারি বেসরকারি অফিস ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বেড়ে যাবে, সেদিকে লক্ষ্য রেখে বিশেষ ট্রেন চলাচলও শুরু হয়েছে। ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। এছাড়া অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনের গেটে ৩ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়েছে বলে দাবি রেলওয়ের। আজকে আমাদের সকল আন্তঃনগর ট্রেন সঠিক সময়ে ঢাকা স্টেশন ছেড়ে যায়। শুধুমাত্র ৩৩ কিলোমিটার ট্রেনটি দেরিতে আসার কারণে ৪৫ মিনিট লেটে ছেড়ে যায়। সকালে কমলাপুর স্টেশনে ঢাকা ভৈরব রুটে একটি কমিউটার ট্রেন উদ্বোধন করেন উপদেষ্টা। পুরনো রুটে পুরনো লোকোমোটিভ ও কোচ দিয়ে নতুন করে উদ্বোধনের বিষয় ব্যাখ্যা করেন তিনি। ইঞ্জিনের স্বল্পতা আছে, তারপরে কোচের স্বল্পতা আছে। এখন কোচ যেগুলো পুরনো সেগুলোকে দিয়ে আমরা চালাচ্ছি, তো আমরা কোচ সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছি। বলেন, রেলের দুর্নীতি ও অপচয় বন্ধে কাজ চলছে। টিকিট জালিয়াতিতে রেলের কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখানে প্রতি ১ টাকা রোজগার করার জন্য আড়াই টাকার মতো খরচ হয়। তো এইটার দুটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে রেলওয়ের দুর্নীতি, রেলওয়ের যে অপচয় সেটা যায়, এবং আমরা সেটা যাতে কমে, দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয়, সেজন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। এদিকে সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপস্থিতি দেখা যায়। গাবতলী, মহাখালী, গুলিস্তান ও সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখ যাত্রীদের চাপ তুলনামূলক কম। এবার ৯ দিন ছুটির কারণে চাপ কম বলে জানান যাত্রীরা। ১ ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি, মাত্র ৪০ নম্বরের রানিং চলতেছে ৩৮। কাটছিলাম তখনকার প্রাইস ছিল আপনার হচ্ছে ৬৫০ টাকা ভাড়া, কিন্তু ওই সময় লাগছিল ৮৫০ টাকা করে। এইদিকে অনেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করলেও তা অস্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। তদারকিতে ছিল বিআরটি এর মোবাইল কোর্ট। ঈদের একদিন পর্যন্ত আমরা প্রতিদিন অভিযান পরিচালনা করব। কোথাও কোনো অনিয়ম, কোথাও কোনো ত্রুটি পেলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব। এদিকে ঈদ যাত্রা ঘিরে বাস টার্মিনালগুলোতেও পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ঈদযাত্রায় গাজীপুরের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামায় দেখা দিচ্ছে জটলা। ঈদযাত্রা পুরো দমে শুরু হলে যানজট আরও বাড়ার শঙ্কা যাত্রী ও চালকদের। যদিও ট্রাফিক পুলিশ বলছে চলাচল নির্বিঘ্ন সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুরু হয়ে গেছে ঈদযাত্রা। গাজীপুরের মহাসড়ক হয়ে বাড়ির পথ ধরেছেন অনেকে। ধীরে ধীরে বাড়ছে যানবাহনের চাপ। গাজীপুরের মধ্যে ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা সিলেট মহাসড়ক। আব্দুল্লাপুর থেকে টঙ্গী হয়ে যানবাহনের চলাচল। ফ্লাইওভারের নিচে বসানো হয়েছে কাউন্টার। যত্রতত্র থামছে দূরপাল্লার অনেক বাস। এতে রাজধানীর প্রবেশমুখে দেখা দিতে শুরু করেছে যানজট। এখন মোটামুটি চাপ আছে রাস্তায়, তবে এখনো ঈদের যে চাপটা আছে এখনো পড়েন। প্যাসেঞ্জার মোটামুটি আল্লাহর এখন কম, আল্লাহর রহমতে ২-১ দিন পর আর কি বাড়বো।
মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে রয়েছে অস্থায়ী কাঁচা বাজার, সাথে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। ঈদযাত্রা পুরোদমে শুরু হলে যানজটের ভোগান্তি আরও বাড়ার শঙ্কা রয়েছে। অনেক জায়গায় অনেক কাজ চলতেছে, আমাদের লোকাল গাড়িগুলো আছে, ওরা যদি মেনটেন্যান্স করে রুটটা সুন্দরভাবে পরিচালনা করে তাহলে রাস্তা জ্যাম থাকবে না। হালকা পাতলা তো জ্যাম থাকবে, ঈদের সিজন তো। গাজীপুরে প্রায় ৬,০০০ শিল্প কারখানা রয়েছে। পুলিশ বলছে পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে প্রতিষ্ঠানগুলোতে। টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের সব কয়টি ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। গাজীপুর চৌরাস্তা এবং বগুড়া বাইপাস পার হয়ে যেতে পারে, সেজন্য আমরা বিআরটি লেন দেখছেন আপনারা, এই বিআরটি লেন সম্পূর্ণরূপে আমরা ঢাকা আউটগোয়িংয়ের জন্য ব্যবহার করব। 9টি রেখার প্রস্তুত রেখেছি, যদি কোনো গাড়ি বিকল হয় সেই গাড়িগুলো খুব দ্রুত ওখান থেকে সরিয়ে নেওয়া যায়। পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 3 শিফটে 5 শতাধিক পুলিশ সদস্য কাজ করছে বলেও জানিয়েছে জিএমপি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ভারতের চ্যাংরাবান্ধায় হেনস্থার শিকার হলেন বাংলাদেশি পাসপোর্টধারী এক ব্যক্তি। পরে দার্জিলিংয়ে থাকা ছেলেকে না নিয়েই দেশে ফিরতে হলো আজাদুর রহমানকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হেনস্থার সেই দৃশ্য। ভুক্তভোগী আজাদুর রহমান জানান, গতকাল চ্যাংরাবান্ধা দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। ইমিগ্রেশন শেষে গাড়িতে উঠতে বাধা দেয় কিছু ভারতীয়। গালি দেওয়ার গুজব রটিয়ে শুরু হয় হেনস্থা। বাইপাস পর্যন্ত হেঁটে যেতে বাধ্য করা হয় তাকে। ট্রাফিক পুলিশ বক্সে আশ্রয় নিলে সেখানেও ঘিরে ধরা হয়। পরে মেখলিগঞ্জ থানা পুলিশ নিয়ে যায় তাকে। বিকেলে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ফেরার সময় ইমিগ্রেশন পুলিশের সামনে আবারও হেনস্থার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। আজাদুর রহমানের দাবি, কোনো দালাল না ধরে ভারতীয় কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করা এবং ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের দেখানো মুদ্রা বিনিময় কেন্দ্রের ডলার না ভাঙানোয় কিছু লোককে দিয়ে হেনস্থা করা হয় তাকে। তারপরে ওরা ঘিরে ধরছে, ঘিরে ধরে বলে যে না যেতে পারবো না, তুমি নামো। ওদের এখন সব বসে আছে, ওদের চিন্তা যে আমি একটা নতুন গাড়ি নিয়ে গেলে ওরা ২,০০০-২,৫০০ টাকা ভাড়া পাবে। আমি আবার ইমিগ্রেশন করি নাই, ইমিগ্রেশনের সাথে ওই কাস্টমসের সাথে ওদের একটা লিঙ্ক থাকে। রাজধানীর ধানমন্ডিতে র্যাব পরিচয় ডাকাতির ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। ভোরে র্যাবের পোশাকে ধানমন্ডির একটি ভবনে ডাকাতি করতে যায় 8 থেকে 10 জনের একটি দল। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় ওই ভবনে থাকা একটি কক্ষ থেকে নগদ টাকা লুট করছেন 2 জন। তারা বেরিয়ে যাওয়ার পর আরও 3 জন সে কক্ষে প্রবেশ করে বাকি টাকাও নিয়ে যায়। 999-এর কল পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যায় পুলিশ। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানবো আমার সহকর্মী আশিক মাহমুদের কাছ থেকে। আশিক, এই ডাকাতের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। ইসরাত, আজ ভোর রাতেই এই ধানমন্ডি 8 নম্বরে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা যেমনটি জেনেছি, র্যাবের পোশাক পরিহিত কয়েকজন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে যৌথ বাহিনীর অভিযান, সেই কথা বলেই এই ধানমন্ডির বাড়িটিতে প্রবেশ করে এবং তারা প্রত্যেকটি ফ্লোরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং এই যে বাসার যে মালিক, সেই মালিকের যে বাড়িটি, সেই কক্ষে আমরা রয়েছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি। ঘরের যে প্রত্যেকটি দরজা, আলমারি, খাট, লাগেজ, এমনকি ফ্রিজ, সব কিছুই তারা তছনছ করেছে এবং এখানে তছনছ করে তারা স্বর্ণ এবং মূল্যবান জিনিসপত্র এবং টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে এবং সেগুলো তছনছ করে তারা খুঁজেছে। শুধু যে এই একটি রুম, বিষয়টি এমন না। এই যে বহুতল যে ভবন, এই ভবনে একটি গার্মেন্টস এর অফিস রয়েছে, সেই অফিসের আলমারি ভেঙে, তাদের লকার ভেঙে 35 লক্ষ টাকা নিয়ে গেছে। এই বাসাটি থেকে তারা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে এবং এই বাসার যে মালিক আমরা জেনেছি তিনি স্বর্ণের ব্যবসা করেন, অর্থাৎ তার একটি জুয়েলারি দোকান আছে এবং তাকে অপহরণ করার চেষ্টাও করেছিল এই ডাকাত দলের সদস্যরা। তো এই মুহূর্তে আমি সেই বাড়ির ভেতরে রয়েছে, সেই চিত্রটা একটু দেখতে পাচ্ছেন যে এই বাসার যে খাটগুলো রয়েছে, খাটের নিচে পর্যন্ত তারা তছনছ করেছে এবং খুঁজে দেখার চেষ্টা করছে যে এর ভেতরে টাকা পয়সা লুকিয়ে আছে, রাখা হয়েছে কিনা। এবং এর বাইরে আলমারিগুলো যদি একটু দেখাই, যে আলমারির প্রত্যেকটি দরজা কিন্তু তারা ভেঙেছে এবং খুলেছে এবং কাপড় চোপড় যা ছিল সব কিছু তারা তছনছ করেছে এবং তছনছ করে তারা এর ভেতরে টাকা এবং মূল্যবান জিনিসপত্র খুঁজেছে এবং যা যা পেয়েছে সবই নিয়ে গেছে। এবং বাইরের যে সকল, এই রুমের বাইরেও যে সকল দরজা রয়েছে সেই দরজাগুলো তারা ভেঙেছে এবং ফ্রিজের ভেতরে কোনো কিছু লুকানো আছে কিনা সেগুলো তারা চেক করেছে, তছনছ করেছে এবং এর বাইরেও যা যা পেয়েছে এবং এইখানকার যারা দারোয়ান ছিল তাদেরকেও তারা ছাড় দেয় নাই, তাদের কাছ থেকেও থাকা মোবাইল, টাকা পয়সা, এইগুলো সবই নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে বলেছেন যে ভোর রাতের দিকে, অর্থাৎ
সেহরির টাইমে, অর্থাৎ সেহরির টাইমের ঠিক পরপরই 25 জনের মতো একটি দল, তারা এই গেট টপকে, অর্থাৎ গেটের তালা ভাঙতে না পেরে গেট টপকে তারা ভেতরে প্রবেশ করে এবং সবার গায়েই র্যাবের পোশাক ছিল, এমনটি প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকের গায়ে র্যাবের পোশাক ছিল এবং এর বাইরেও কয়েকজন ছিল যাদের গায়ে, যারা সিভিল পোশাকে ছিল, এরকমও কয়েকজন ছিল, তারাও মূলত এই ভেতরে প্রবেশ করেছে এবং এই তাণ্ডব চালিয়ে তো তাৎক্ষণিক আমরা যেমনটি জানতে পেরেছি, পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছে এখন পর্যন্ত, যে তারা ঘটনাস্থলে তাৎক্ষণিক এসে হাতে নাতে 4 জনকে তারা আটক করতে সক্ষম হয়েছে। তবে এখনও তাদের নাম পরিচয় আমাদেরকে জানানো হয়নি, পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং মোবাইল ফোনে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের পরিচয়গুলো তারা শনাক্ত করার চেষ্টা করছে, তাদের পরিচয় কি, তারা কোথা থেকে এসেছে, তারা আসলেই র্যাবের সদস্য কিনা বা তারা আসলেই সরকারি কোনো বাহিনীর সদস্য কিনা, সেই বিষয়টি যাচাই বাছাইয়ের কাজ চলছে। নিশ্চয়ই তদন্ত শেষ হলে নিশ্চয়ই গণমাধ্যমের সাথে তারা আনুষ্ঠানিকভাবে কথা বলবে, তখন হয়তো আরো আমরা এই বিষয়গুলো আরো বিস্তারিত তদন্ত শেষ হলে সেই খবর অবশ্যই আপনার মাধ্যমে জেনে নেব আমরা। ধন্যবাদ আপনাকে আশিক। বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার মুখে অস্কারজয়ী ফিলিস্তিনি পরিচালক হামদান বাল্লালকে মুক্তি দিতে বাধ্য হলো ইসরায়েল। তবে একদিনের বন্দি দশায়ও ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। মুক্তি পেয়ে নিজেই শোনালেন বিভীষিকাময় সেই অভিজ্ঞতার কথা। পুলিশ হেফাজতে নির্যাতনের চিহ্ন স্পষ্ট তার শরীরে। অভিযোগ, তথ্যচিত্রের মাধ্যমে বহির্বিশ্বের কাছে নিপীড়িত ফিলিস্তিনিদের কথা তুলে ধরার কারণেই এমন বর্বরতার শিকার তিনি। ইসরায়েলি দখলদারিত্বে কিভাবে নিপীড়নের মধ্যে দিন কাটে ফিলিস্তিনিদের, সেই গল্প তুলে ধরা হয়েছিল নো আদার ল্যান্ড তথ্যচিত্রে। অস্কারে সেরা তথ্যচিত্রের পুরস্কার জয় যেন কাল হলো সহপরিচালক হামদান বাল্লালের জন্য। হুমকি ধামকির পর এবার সরাসরি হামলার শিকার হন তিনি। নিয়ে যাওয়া হয় বন্দি করে। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে নিজেই জানালেন সেই রাতের নির্যাতনের কাহিনী। শুরুতে আমার প্রতিবেশীর বাড়িতে হামলা চালায় দখলদাররা। আমি ছবি তোলায় আরও আগ্রাসী হয়ে ওঠে, পাথর ছুঁড়ে সব তছনছ করতে থাকে। পরিবারের কথা ভেবে দৌড়ে নিজের বাড়ি চলে আসি। দখলদারদের সাথে সেনারাও আসে সেখানে। আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে, মাটিতে পড়ে গেলাম, ফোনটিও ছিটকে গেল। সেনারা অস্ত্র তাক করে দাঁড়াতে বাধ্য করে, বাট দিয়ে আঘাত করতে থাকে। কয়েকজন মিলে পেটাচ্ছিল, একজন আবার ভিডিও করছিল। পুরো বাড়ি ঘিরে ফেলে ভেতরে প্রবেশের চেষ্টাও করে। মারধরের এক পর্যায়ে হ্যান্ডকাফ পরিয়ে চোখ বেঁধে সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় হামদানকে। অস্কারজয়ী পরিচালককে আটকের খবর জানাজানির পর নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে। সে কারণেই হয়তো একদিনের মাথায় ছেড়ে দেয়া হয় তাকে। কারাগার থেকে বের হলেন মুখে কালশিটে দাগ আর আঘাতের চিহ্ন নিয়ে, কাপড়ে রক্তের দাগ। হেব্রনের হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনি জানালেন পুলিশি হেফাজতে নির্যাতনের বিবরণ। আমার হাত চোখ বেঁধে রেখেছিল, মারধর করতে থাকে, হুমকি ধামকি দেয়, বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। সেখানে এত ঠান্ডা ছিল, মনে হচ্ছিল জমে যাচ্ছি। তারা হিব্রু ভাষায় কথা বলছিল, তাই বুঝতে পারছিলাম না। মনে হলো আমাকে নিয়ে হাসাহাসি করছিল। অস্কার শব্দটা কানে এসেছে। হামদানের বন্ধু নো আদার ল্যান্ডের আরেক ফিলিস্তিনি পরিচালক বাসেল আদ্রা বললেন, তাদের মুখ বন্ধ করতেই মরিয়া ইসরায়েলিরা, যাতে তাদের নির্যাতনের তথ্য বহির্বিশ্বে প্রচার করতে না পারে। তারা আসলে প্রতিশোধ নিতে চায়, আমাদের সাজা দিতে চায়। অস্কার পাওয়ার কারণে আমরা আরো নজরে এসেছি। এখন ভয় দেখিয়ে মুখ বন্ধ করতে চায়। চলতি বছর নো আদার ল্যান্ডের অস্কার জয়ের পর থেকে পশ্চিম তীরে আরও বেড়েছে ফিলিস্তিনিদের ওপর হামলা। ডরথি তস্ট্রিন, যমুনা নিউজ।